নমস্কার। রহস্য রোমাঞ্চের এক নতুন গল্পে আপনাদের জানাই স্বাগত। আগের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘির ভূত। আজ আর কিছু বলছি না, ওয়েদারটা আজ খুবই ভালো, তাই হেব্বি ঘুম পাচ্ছে। আমি চললাম ঘুমোতে, আপনারা গল্পটার দিকে এগিয়ে যান। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবারই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয়। ভূত না হলেও বলতে বাধা নেই যে সে একটা বিভীষিকাই ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজন একখানা চিঠি লিখেছেন। চিঠিখানি স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লিহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকারা কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজন। আমি বললাম, এই ভূতত্ত্ব নিয়ে ভাবছিলাম। ও, ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। একই কথা, ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে মাথা আমি ঘামাচ্ছি নে মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বুঝলেন? ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন জানি না। তুমি একবার যাও দেখি। গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটা সবই শেষ জেনেছো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারিত ছাপতে পারলে চাঞ্চল্যকর হবে। কাগজটা কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করিনি। ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। এই তো কাজ। কিন্তু
পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতেও লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো এই কাগজ দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসে আসবে, সব মাটি হবে। তাহলে একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটা ঘোরগে। যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্ত্রস্ত, অগ্নি পাকড়াও করবে। মুচড়ে পড়া কি স্মৃয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, তবে তাকে ছেড়ো না। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাদে পীড়িত। বুঝছো? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করে নেবে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরস্ময়ী পদী বেগার ঠেলাতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, আর চিরকালই আমার কম। আর ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। আর ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচের ভূতের গন্ধ পেলেই আমি ভোঁদৌড় একদম। আমি কি পারবো? তবু আমি গাইগুই করি। পারবে হে পারবে, তুমি তো তুখোর ছেলে, তাই তো তোমাকে এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা এই দুঃসাধ্য কাজ হবে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাগ আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধার ওধার একটু ঘুরে ফিরে দেখবে, চোখখান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে সেই লোকটা দেখা হয়ে যেতে পারে। এ নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। হাতড়াতে টাতরাতে খুচরো খাচড়ায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এ নাও, টাকা 2.5 হবে। কাজটা ছাড়ার পর কফি হাউসে গিয়ে, হ্যাঁ গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউ বাজার থেকে একেবারে বইয়ের বাজার, কলেজ স্কোয়ার এই সোটান। অলি গলি ধরে ট্যাং ট্যাং করতে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটা 4 কোণায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত, ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পায়, কিন্তু দেখবো কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মিলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে দেখছি। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধ বয়সী ভদ্রলোক।
লোকটিকে কেমন যেন মোহমান বলে মনে হলো ইনিই যেন ভূত টুত দেখেছে, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম। তাই বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভারী বিচ্ছিরি সত্যি। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলে? ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওনার তেমন উৎসাহ দেখা যায় না। যাই হোক, কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুঁলেনি না। বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। তারপর আমি কফি খেতে খেতে বললাম, আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, দেখেছেন শুনেছেন অনেক। বলছি, মানে ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, তাই নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, না। ভূত টুত কিচ্ছু নেই এখানে, 7 জন্মেও না। এই বলে ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন আইসক্রিম খোর জীবনে আমি দেখিনি। কৃমি হয়ে না মারা যায় শেষটায়। আমি 1 চুমুক কফি খাই আর উনি গিলাসের পর গিলাস গেলেন। প্রায় 17 গিলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণ আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও 1 টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে চাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে? আরে বাবা, ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে কবে কবে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল। উঠে কাউন্টারে গেলাম দাম মেটানোর জন্য। কিন্তু এ কি, এ তো বিল দেখে আমার চক্ষু চড়ো। 15 টাকার বিল। এদিকে শোনো, 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? হ্যাঁ? আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? সে তো আর একজন। আমি আইসক্রিম খেলাম কই? আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না। কেন এই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এই সব রসিকতা আমার ভালো লাগে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। এবার 15 টাকা আমি পাবো কোথায় বলুন তো? আমাকে বাঁধা রাখলে অত টাকা কিন্তু দিয়ে কেউ খালাস করতে আসবে না, বলে দিলাম আগে থেকেই। হ্যাঁ, তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেবারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খসতেই বেড়াটা কোত্থেকে একটা হাবিলদার এনে খাড়া করেছে। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, কিন্তু হাবিলদার আমায় বাধা দিয়ে বললো, চলিয়ে থানামে। থানামে কেন যাব? क्या किया? कॉफी खाया, उसको दाम दे दिया, चुप गया, फिर थाना काहे? কিন্তু কে শোনে কার কথা? হাবিলদার আমার ঘাড় পকড়াও করলো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোঁচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু এ কি, এ তো আমাকে না, এ তো হাবিলদারকেই। হাবিলদারটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজন মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন এবার আমাকে। তারপর আমি বললাম, तुम लोग क्या करता बोलो तो, हमको पास छोड़ दो ना, थाना में कि আমি खुद हेंटे नहीं जा सकता है।
আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করে ফেলি একদম। তারপর আমাকে আবার হাবিলদার বলে যে তোমারা पैर पकड़ा कौन, हम तो सिर्फ गर्दन लिया, दूसरे तो यहाँ कोई नहीं। এ তো শুনে আমার 12টা বেজে গেল। বলে কি, মোদ্দা কথা হলো এই, ভূতের খবর আনতে গিয়ে নিজেই আমি ভূতের পাল্লায় পড়েছি। ভালো শুনে মজা পেয়েছেন তো গল্প? এই জন্যেই আপনাদেরকে বলি, বলুন তো, মানে লোকের এইভাবে আমি হেনস্থা হলাম, আমি 2.5 টাকার জিনিসকে আমাকে 15 টাকা দিতে হলো, আপনারা গল্প শুনছেন। কি করবো বলুন দেখিনি? আমি বাবা চলি, আমি আর থাকতে চাই না এই দুনিয়ায়, আমি আর থাকতে চাই না। আমার যা হয়ে গেছে আমার সব শেষ, আমি চললাম। আমি আর আপনাদের সাথে আমি কোনো কথা চাই না, আমি চললাম বাবা, আমি আর নেই। শেষ পর্যন্ত গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কি যে করেন আপনারা, সাবস্ক্রাইব না করে চলে গেলে কি হয়? আচ্ছা, আজকের মতো চলি, দেখা হচ্ছে পরের গল্পে।